ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি 7 কলেজ। 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই কলেজগুলো শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি নেওয়া হবে না। তবে 2023-24 শিক্ষাবর্ষ পর্যন্ত যেসব শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম শুরু করেছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই শিক্ষা কার্যক্রম শেষ করবেন। এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এসব কথা জানান। এদিকে 24 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবি মেনে না নেওয়া হলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এসএম আরিফের রিপোর্ট। রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার 7 কলেজের সামনে সড়ক অবরোধের কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। তবে সেই কর্মসূচি থেকে সরে এসে বেলা 12টায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে 4 ঘন্টার আলটিমেটাম দিয়ে 6 দফা দাবি পেশ করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। নিউ মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 7 কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। এরপরেই 7 কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ। বৈঠক শেষে তিনি জানান 2024-25 সেশন থেকে 7 কলেজের শিক্ষার্থীদের ঢাবির অধীনে আর ভর্তি করা হবে না। পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে। ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন সেই জায়গায় ভর্তির বিষয়টি নির্ধারিত হবে। আর তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে যদি তারা সেটা নিতে চায়। তবে ঢাবির উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার সহ বাকি 5টি দাবি 24 ঘন্টার মধ্যে না মানলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করব। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রো-ভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংঘর্ষ কিংবা রাস্তা অবরোধ করে আন্দোলন না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এ সময় ডিএমপি কমিশনার জানান রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ব্যবহার করেছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 5 দফা দাবিতে আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে রোববার রাতভর ধাওয়া পাল্টা ধাওয়া চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অবস্থান নিলেও ধাওয়া পাল্টা ধাওয়ার রূপ নেয় সংঘর্ষে। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় 2 পক্ষেরই আহত হন অনেক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। 7 কলেজের ছাত্রদের যে একটা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই
তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, পুলিশ না থাকলে শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ রক্তক্ষয়ী হতো। দুইটা না কয়টা মাত্র, আর সাউন্ড গ্রেনেড। হ্যাঁ, আমরা তো কোনো ধরনের লেথাল কোনো কিছু ব্যবহার করি নাই, ইভেন পানিটাও ব্যবহার করি নাই 1-2 বার। আমরা অত্যন্ত ধৈর্য পরিচয় দিয়েছি আমি মনে করি পুলিশ কমিশন। হ্যাঁ, নতুবা তো আপনার রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। মঙ্গলবার দুপুর 2টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকেরা। দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এই আলটিমেটাম দেওয়া হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এই আলটিমেটামের সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন। তিনি বলেন, অসহায় শিক্ষকদের উপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? আগামী 10 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর ব্যাখ্যা দিতে হবে এসে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারত ন্যায় বিচারের পক্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। টবি ক্যাটম্যান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যর্পণের জন্য আহ্বান জানিয়েছে। তিনি বলেন, যেহেতু এই মামলাগুলো জটিল এবং এর কার্যবিধি সময় সাপেক্ষ, সুতরাং এই বিধিগুলো সঠিকভাবে সম্পন্ন করতে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। It's a matter for India to decide, as I said on the last occasion, whether it wants to stand on the side of impunity or whether it wants to stand on the side of the rule of law. ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে আগামী 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া সহ 10 বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। রূপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের সহায়ক হয়ে কাজ করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ইউসুফ আলীর রিপোর্ট। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পুরানা পল্টনে বৈঠকে বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় দুর্নীতিবাদ সন্ত্রাসী খুনিও টাকাপত্রের কাছে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো। আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে একাকার হয়ে আমরা গঠন করতে পারি, সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটা আমরা চাচ্ছি। আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই আলোচনাটা আপনাদের সামনে। তারা বলেন, জাতীয় ঐক্য গড়ে তোলা ও দ্রুত নির্বাচন আয়োজনে দুদলই কাজ করবে একসাথে। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। দ্রুত সময় আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি, খুব বেশি সময়টা না নিয়ে সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের এরকম একটা কথা আমরা বলেছি। আর 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে চিরতরে ফ্যাসিবাদের বিদায় করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলোর
অনেক অবদান ছিল উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলের নেতারা গত 3টা নির্বাচনকে সুষ্ঠু করতে পারেনি, তবে তরুণ ছাত্র আন্দোলনের জীবন দিয়ে তা সফল করেছে। বিকেলে সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। অগাস্টের মূল চেতনাকে ধারণ করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান এই জামায়াত নেতা। বিগত দিনের সব অপপ্রচার, মিথ্যাচার বাদ দিয়ে আসুন জামায়াত ইসলামীর কল্যাণ রাষ্ট্রের সুশীতল ছায়ায় হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ থাকবেন, আমরা সেই গ্যারান্টি দিচ্ছি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, শিশু, কিশোর, তরুণ, যুবকদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন গঠন হয়েছে। ইসি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতি ফোঁটা তাদের রক্তের ঋণ পরিশোধ করা হবে। তবে এই কাজটি শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে করা সম্ভব নয়। বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে এক মত বিনিময় সভায় তিনি সব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন শুধুমাত্র সামনে থেকে নেতৃত্ব দিবে, সমন্বয় করবে, কাজটি প্রতিপালন করবে মাঠ পর্যায়ে সবাই। বর্তমান নির্বাচন কমিশন একটি রংহীন, চেহারাহীন নির্বাচন কমিশন। আমাদের কোনো ফেভারিট নেই, আমাদের কোনো পক্ষ নাই। আমরা একটাই পক্ষ, সুষ্ঠুতার পক্ষ, ন্যায়ের পক্ষ, মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার পক্ষ। মানুষ নির্বাচন করবে কে তার প্রতিনিধি হবে, অন্য কেউ নয়। এটা নির্বাচন কমিশনের অফিসেও হবে না, জেলা প্রশাসকের বারান্দাতে হবে না, পুলিশ সুপারের বারান্দাতে হবে না, কোনো গোয়েন্দা সংস্থার অফিসেও হবে না। এবারে মাই টিভি বিশেষ। অপহরণ, গুমসহ নানামুখী অপরাধ নির্মূল করতে সরকারি বেসরকারি সব গাড়িতে কালো কাজ ব্যবহার নিষিদ্ধ হলেও রাজধানীতে তা মানছেন না অনেকেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শুধু কালো কাজ নয়, মার্কার ও অস্বচ্ছ কাজও ব্যবহার নিষিদ্ধ, কিন্তু এই নিষেধাজ্ঞা মানছেন না কেউই। রাজীব ও মোমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ রিপোর্ট, দেখুন বিস্তারিত। রাজধানীতে আওয়ামী লীগ শাসনামলে যত গুম আর অপহরণের মতো ঘটনা ঘটেছে, এর বেশিরভাগই ব্যবহার করা হয়েছে কালো গ্লাসের গাড়ি। যদিও অপহরণ, গুমসহ নানামুখী অপরাধ নির্মূল করতে আগেই নিষেধাজ্ঞা ছিল কালো গ্লাস ব্যবহারে। পুরনো সেই নিষেধাজ্ঞা নিয়ে আবারও নড়চড়ে বসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গেল 23 জানুয়ারি জারি করা হয়েছে গণবিজ্ঞপ্তি। 2022 সালের 22 মে নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে গাড়িতে কালো গ্লাস না লাগানোর আইন করে ওই বছর 30 এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হলেও 10 মে থেকে সারা দেশে সব গাড়িতে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধ করা হয়। শুরু হয় ওই বছরে 11 মে থেকে অভিযান। তারপর আর কার্যকর হয়নি আইনটি, কাজীর গরু থেকে গেছে কেতাবেই। মোটরযান আইনের 151 ধারায় শাস্তি ও জরিমানা সহ সর্বনিম্ন জরিমানার বিধান থাকলেও বিষয়টি ভুলে গেছেন অনেকে। আইন থাকলেও আইনের হাত থেকে বাঁচতে কালো পেপারের বদলে কৌশলে যানবাহনের প্রতিটি গ্লাস এভাবেই লাগানো হয়েছে। তাই তো চালক আর মালিকদের উত্তরটাও যেন সোজাসাপটা। নিষিদ্ধ আছে সব গাড়ি, তো মানে পাচারও গাড়ি হয়তো চলে, বা সরকারি যেগুলা অবৈধ গাড়ি হয়ে গেলে নিষিদ্ধ। আমরা যদি কেউ এইখানে ফরম্যাট করে লাগাই তাহলে একটা, সেটার ক্ষেত্রে আপনার কথা প্রযোজ্য। আর যেটা সরাসরি জাপান থেকে বিল্ট ইন গাড়ির সাথে আসছে সেটার ক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য এইভাবে না। আপনার গাড়ির গ্লাস হলো সাদা কিন্তু আপনি লাগাইছেন কালো, এটা 100% মামলা দেওয়া হবে। গাড়িতে কালো কাজ নিষিদ্ধ, অসুস্থ ও অস্পষ্ট আইন উদ্দেশ্য পূরণ নিয়ে সংশয় প্রকাশ করেন বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ। সব আইন প্রয়োগ করা যাবে না, মানে প্রয়োগ করতে গেলে বাস্তবতা নিয়ে কিন্তু আইন প্রয়োগ করা উচিত। আইন প্রয়োগ করার আগে হিয়ারিং নিতে হয় যে আসলে আইনটা আমাকে কতটুকু কার্যকর করা যাবে, কার্যকর বাধা হবে কিনা। আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে দীর্ঘদিন যাবৎ এটাকে বলে মৎস্য না, এটা অরাজকতা অবস্থা বিরাজ করছে। এটা ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং আলোকে আমাকে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আগে বাস চাইতে পারি, যেটাকে বলে ফিজিবিলিটি স্টাডি। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী বাস্তবসম্মত রূপে আইন প্রয়োগের বাস্তব রূপ দৃশ্যমান করার পরামর্শ দেন এই পরিবহন বিশেষজ্ঞ। নিরাপদ বলতে যদি আপনার কালো গ্লাস থাকে, মানে কালো পেপার থাকে, তাহলে তো অপরাধী সহজে পার পাবে। গাড়িতে যারা থাকবে তাদেরকে দৃশ্যমান হইতে হবে, মানে তাকে দেখা যায় যেন।
ডিএমপির পক্ষ থেকে যে গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে কালো গ্লাস ব্যবহার নিষিদ্ধের ক্ষেত্রে তা কতটুকু বাস্তবায়ন হচ্ছে মাঠ পর্যায়ে তা দেখতে এসে আমাদের চোখ যেন কপালে উঠেছে। তবে সবাই আইন মানবে এবং এই কালো গ্লাস ব্যবহার থেকে বিরত থাকবে, তাহলেই নগরবাসী থাকবে নিরাপত্তার মধ্যে, এমনটাই মনে করেন নগরবাসী। কারণ বাজার থেকে আবু সেতব্বু, মাই টিভি, ঢাকা। ক্ষমতার লোভ আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরো বলেন, আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কি আসবে না, রাজনীতি করবে কি করবে না, এসব আলোচনা অনেক পরে। তার আগে খুনি হাসিনা ও তার দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গার রাইজিং ছাত্র জনতার মত বিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদেরকে দেখেছেন, আমাদের হারানোর কিছুই নাই, ছাত্র জনতার হারানোর কিছুই নাই। স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই আলাপ বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা আলাপ তুলুন। আপনারা ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার প্রয়োজন নাই। আপনারা যে শপথ নিয়ে মানুষের সেবা করতে এসেছেন, আপনারা সেই সেবাটি করুন। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে 3 দিনের রিমান্ড আদেশ দেন বিচারক। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। ফ্যাসিস্ট হাসিনার যারা অন্যতম সহযোগী, তাদের মধ্যে প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলা, হত্যা এবং হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তাগণ আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক, অবৈধ এবং তা অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ মামুন, আইজিপি আব্দুল্লাহ মামুন সহ প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য, হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থাপন করেন। তার মধ্যেই 11 জনকে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দিনাজপুরের বড় প্রক্রিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় যাবতীয় কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে মামলাটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এই মামলার আসামি মোয়াজ্জেম হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। গত 27 নভেম্বর এ মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়। মামলা সম্পর্কে আইনজীবীরা জানান, শুধু রাজনীতি থেকে দূরে রাখতে 111 সরকার বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মামলা করে। টঙ্গীর তুরাগপাড়ে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে ময়দানে কাজ শেষ পর্যায়ে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবাইরপন্থীরা। ইজতেমার 58তম আয়োজন নিরাপদ নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে প্রশাসন। প্রতিনিধি SM গোলাম আজাদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 31 জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুরু হবে মুসলিম উম্মার অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে শেষ হয়েছে 60 একর ময়দানের 90% কাজ। বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হয়েছে মূল বয়ান মঞ্চ। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজে অংশগ্রহণ করেছেন বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এটাকে আমরা নিজের জন্য সৌভাগ্য মনে করতেছি। যে আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করে, আল্লাহ তার কাজে সহযোগিতা করে। সকলের জন্য সকলে কাজ করব, সবাই যেন ভালোভাবে এখানে করতে পারে, আবাদত করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা আসছি। অল্প কিছু আংশিক কাজ আছে, যেটা 2-3 দিনের মধ্যে আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এখান থেকেই ছড়িয়ে পড়বেন মাওলানা জুবাইরপন্থী বা সূরা নেজামের অনুসারীরা।
এখন পর্যন্ত সাতপন্থীদের ইজতেমা অনিশ্চিত, কিন্তু শুরাই নিজামের অধীনে 2 ধাপে ইনশাআল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো ইজতেমা ময়দান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে 2 ফেব্রুয়ারি। আমরা একটি ইন্টারভেন প্ল্যান করব, যে ইন্টারভেনের মাধ্যমে আমাদের ফোর্সের লোকজন, আমরা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য ফোর্স যারা উদ্ধার করতে কাজে পারদর্শী, তারা যেন ইন্টারভেন করে জনগণকে উদ্ধার করতে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আজ পবিত্র শবে মেরাজ। দিবাগত রাতে মহান আল্লাহর কাছে ধর্মপ্রাণ মুসলমানরা রহমত ও ক্ষমা প্রার্থনা আর ইবাদত বন্দেগী পালন করবেন। ইসলাম ধর্মের শবে মেরাজের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শবে মেরাজ ফার্সি শব্দ, যার অর্থ রাত, আর মেরাজ অর্থ ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন। আরবিতে এই রাত্রিকে বলা হয় লাইলাতুল মেরাজ, অর্থাৎ মহিমান্বিত রজনী। এ রাতে আল্লাহর প্রিয় নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্বজগৎ ভ্রমণ করেন। ইসলামের এক গুরুত্বপূর্ণ নিদর্শন শবে মেরাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করেছিলেন। তার উম্মতের জন্য নিয়ে এসেছিলেন বরকতময় ফরজ ইবাদত, 5 ওয়াক্ত নামাজ। অর্থ বাণিজ্য সংবাদ। জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড হাই ফাইভ চকলেট। টঙ্গীতে ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন আকিজ বেকার্সের পার্টনার্স এবং টিমের সদস্যরা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমেশ সেন এবং বিশেষ অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল হাই ফাইভ আমোরা, হাই ফাইভ ফন্ডালো এবং হাই ফাইভের চকোলেটয় এর দুর্দান্ত প্রদর্শনী। বক্তব্য রাখেন আকিজ বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন, আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম তুষার। শেষ হলো বাংলাদেশের শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপনের সবচেয়ে বড় আয়োজন কিডস টাইম মেলা। শুক্রবার থেকে শুরু হওয়া 3 দিনের এই আয়োজন শেষ হয়েছে 26 জানুয়ারি রবিবার। গত 24 জানুয়ারি থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এই মেলায় পার্টনার হিসেবে কাজ করেছে ডেটল। মেলায় আসা দর্শনার্থীদের হাইজিন সুরক্ষার পাশাপাশি বাচ্চাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য ডেটল স্টলে মজার মজার গেম ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির আয়োজন করা হয়। মেলায় শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে ডেটলের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার দেওয়া হয়। স্টলে শিশুসহ পরিবারের হাইজিন সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ডেটল হাইজিন কারিকুলাম আর ডেটল ওয়ারিয়র কমিক বুক। পাশাপাশি ডেটল অনলাইন হাইজিন কারিকুলাম প্ল্যাটফর্মে ফ্রিতে নিবন্ধন করে দেওয়া হয়েছে।